প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সরকারি অরঙ্গ কলেজের অনলাইন ক্লাসে যুক্ত আছো। যতদিন পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ থাকবে ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। আজকে তোমাদের সামনে আমি মোহাম্মদ মামুনুর রশিদ প্রেজেন্ট করতে যাচ্ছি একটি ইন্টারেস্টিং টপিক। টপিক্সের শুরুতে একটি গল্প বলবো। গল্পটি সবাই মনোযোগ সহকারে শুনবে এবং অনুধাবন করার চেষ্টা করবে আজকের পাঠদানের বিষয় কি হতে পারে। গল্প শুরু করার পূর্বে বলে রাখি, এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নেই। গল্পটি এমন: এক যুবক আর এক অর্থনীতিবিদ, তারা দুজন ট্রেনে চড়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। যুবকটি উদাসীন মনে ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। তাদের দুজনের মধ্যে পরিচয় হলো। যুবকটি বুঝতে পারল তার পাশে যে ভদ্রলোক বসে আছে সে একজন অর্থনীতিবিদ। কথার প্রসঙ্গ ক্রমে অর্থনীতিবিদ যুবকটিকে জিজ্ঞেস করলো, তোমাকে দেখে খুব বিষণ্ণ মনে হচ্ছে এবং মনে হচ্ছে তুমি কোনো একটা বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন। যদি তুমি কোনো কিছু মনে না করো তাহলে তুমি তোমার সমস্যা আমার সাথে শেয়ার করতে পারো, তাহলে কিছুটা হলেও তোমার দুঃখ কিছুটা হলেও কমবে। যুবক বলল, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি একটা বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন। আমি একজন ব্যাংকার, একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার পদে চাকরি করি। আজ থেকে 5 বছর আগে আমি বিয়ে করি। বর্তমানে আমার 3 বছরের একটি মেয়েও আছে। আর আমি যাকে বিয়ে করি সে ছিল আমার পূর্ব পরিচিত, কারণ সে ছিল আমার ক্লাসমেট। কিছুদিন আগে আমি ব্যাংকের একটি ট্রেনিং করার জন্য ঢাকায় আসি। সেই ট্রেনিংয়ে একটি সুন্দরী সহকর্মীর সাথে আমার পরিচয় হয়। দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক হয়। সে এখন আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমার মনে হচ্ছে আমি যদি তাকে বিয়ে করি তাহলে আরও সুখে জীবনযাপন করতে পারবো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিব এবং এই সহকর্মীকে বিয়ে করে বাকিটা জীবন সুন্দর করে সুখে জীবনযাপন করতে চাই। কিন্তু আমি আমার 3 বছরের ছোট মেয়ের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে পারছি না। অর্থনীতিবিদ শুনে বলল, তোমার যে সমস্যা এটা অত্যন্ত ক্রিটিক্যাল। আমি যদি সাইকোলজিস্ট হতাম তাহলে তোমার এই সমস্যার সমাধান দিতে পারতাম। আমি পড়েছি অর্থনীতি নিয়ে, আমার অর্জিত জ্ঞান দিয়ে তোমার এই সমস্যা সমাধান করা সম্ভব কিনা জানি না, তবে চেষ্টা করতে পারি। মনে করো তুমি তোমার বসের কোনো একটা কাজ করে দিলে, বস খুশি হয়ে তোমাকে গিফট দিতে চাইলো এবং তোমাকে অফার করলো 2টি অপশন। তোমাকে যে কোনো একটি অপশন বেছে নিতে হবে। অপশন নাম্বার 1, তোমাকে নগদ 1 লক্ষ টাকা দেওয়া হবে। অপশন 2, আজ থেকে 5 বছর পর তোমাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। এখন এই 2টি অপশনের মধ্যে তুমি কোনটি বেছে নিবে এবং কেন? যুবকটি কিছুক্ষণ চিন্তা করে সে উত্তর দিল যে আমি অপশন 1 বেছে নিব। অর্থনীতি জিজ্ঞেস করলো, কেন তুমি অপশন 1 বেছে নিবে, তার পিছনে যুক্তি কি? তখন যুবকটি তার যুক্তি দেখালো। 1 নম্বর কারণ, ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা জানি না ভবিষ্যতে কি হবে। আমার বস এখন আমাকে 1 লক্ষ টাকা দিয়ে যাচ্ছে। বস যদি এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যায়
অথবা আমি যদি ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাই, তাহলে এই টাকাটা পাওয়া আমার জন্য অনিশ্চিত হয়ে যাবে। নাম্বার 2, ভবিষ্যৎ পরিবর্তনশীল। আমার বসের এখন আর্থিক অবস্থা ভালো আছে, তার মন মানসিকতা ভালো আছে, তাই সে আমাকে এখন 1 লক্ষ টাকা দিতে চাচ্ছে। যদি আমার বসের আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে যায়, তাহলে সে আমাকে আর এই টাকাটা দিতে চাইবে না বা দিবে না। নাম্বার 2, সময়ের সাথে সাথে অর্থের মূল্যেরও পরিবর্তন হয়। বর্তমানে আমি 1 লক্ষ টাকা দিয়ে যেই পরিমাণ সম্পদ ক্রয় করতে পারবো, 5 বছর পর 1 লক্ষ টাকা দিয়ে সেই পরিমাণ সম্পদ ক্রয় করা সম্ভব হবে না। সেই জন্য আমার অপশন 1 নেওয়াটাই বেস্ট। তো অর্থনীতি বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠদানের বিষয় কি হতে পারে তোমরা কি অনুধাবন করতে পেরেছো? আশা করি তোমরা অনুধাবন করতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠদানের বিষয় অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। গল্পের বাকি অংশ শুনতে তোমাদেরকে থাকতে হবে পুরো ক্লাসের শেষ পর্যন্ত। আমরা বাকি অংশ দিয়ে এই ক্লাস শেষ করব। শিক্ষণফল, শিক্ষার্থীরা শিখতে পারবে অর্থের সময় মূল্যের ধারণা, মুনাফা বা সুদের ধারণা, প্রকারভেদ ও নির্ণয় প্রক্রিয়া, অর্থের বর্তমান মূল্যের ধারণা ও বর্তমান মূল্য নির্ণয় প্রক্রিয়া, অর্থের ভবিষ্যৎ মূল্যের ধারণা ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় প্রক্রিয়া। অর্থের সময় মূল্য বলতে যা বোঝায়, অর্থের নিজস্ব কোনো মূল্য নেই। অর্থ দ্বারা বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় করা হয়। অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতা দাম স্তরের উপর নির্ভরশীল। পণ্যদ্রব্যের দাম স্তর পরিবর্তনের সঙ্গে অর্থের ক্রয় ক্ষমতার যে পরিবর্তন হয়, তাকেই অর্থের সময় মূল্য বলে। সুতরাং অর্থের মূল্য পরিবর্তন বলতে অর্থের ক্রয় ক্ষমতার পরিবর্তনকে বোঝানো হয়। সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয়, তাকে অর্থের সময় মূল্য বলে। অর্থের প্রতি এককের মূল্য সময় পরিবর্তনের সাথে সাথে যে পরিবর্তন হয় তাকে বোঝায়। যেমন আজকের 1000 টাকা আজ থেকে 1 বছর পর 1000 টাকার মূল্য সমান নয়, অর্থাৎ আজকের 1000 টাকা অধিকতর মূল্যবান। এটাই অর্থের সময়ের মূল্যের ধারণা। সুদ বা মুনাফা, কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ গ্রহণ করলে তার উপর যে চার্জ পরিশোধ করতে হয় তাকে সুদ বলে। এই সুদ নির্ণয়ের দুইটি পদ্ধতি আছে, একটি হলো সরল সুদ আর একটি হলো চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ বলতে বোঝায় শুধু আসল বা ঋণকৃত টাকার উপর নির্দিষ্ট হারে প্রতি বছর যে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে। সরল সুদ নির্ণয়ের সূত্র হলো SI সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PNR। পিতে হচ্ছে প্রোপ্রাইটরশিপ মূলধন, এনতে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বছর বা সময়, আর আরতে হলো রেট অফ ইন্টারেস্ট সুদের হার। আমরা একটি উদাহরণ দেখি। জনাব রায়হান বার্ষিক 10% হারে 3 বছরের জন্য 10,000 টাকা জনতা ব্যাংকে জমা রেখেছেন। 3 বছর শেষে ব্যাংকে জমাকৃত সরল সুদ এবং সুদাসল কত হবে? সরল সুদের সূত্র হচ্ছে I ইকুয়াল টু PNR। এখানে আমাদের মূলধন হচ্ছে 10,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট হলো 10%, আর নাম্বার অফ ইয়ার্স বছর হচ্ছে 3। 10,000কে 10% করলে 1,000 হবে, সেটাকে 3 দিয়ে গুণ করলে 3,000 টাকা। সুদাসল হচ্ছে আসল প্লাস সুদ। আসল হচ্ছে 10,000 টাকা, সুদ হলো 3,000 টাকা, সুদাসল 13,000 টাকা। চক্রবৃদ্ধি সুদ বলতে বোঝায় সুদের উপর সুদ। যখন কোনো আসল এবং সুদ উভয়ের উপর সুদ ধরা হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ ও আসল একসাথে যোগ করে প্রাপ্ত সুদাসলের উপর পরবর্তী নির্দিষ্ট সময় শেষে যে সুদ গণনা করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র হলো CI ইকুয়াল টু P
ইন্টু 1 + i পাওয়ার অফ n মাইনাস পি। এখানে পি প্রোপ্রাইটরশিপ মূলধন, আইতে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট সুদের হার, এন হচ্ছে বছরের সংখ্যা বা মেয়াদ, আর আই হলো রেট অফ ইন্টারেস্ট। জনাব রাফিন বার্ষিক 10% হারে 3 বছরের জন্য 10,000 টাকা জনতা ব্যাংকে জমা রেখেছেন। 3 বছর শেষে ব্যাংকে জমাকৃত চক্রবৃদ্ধি সুদ এবং সুদ-আসল কত হবে? প্রথম বছর শেষে প্রথম বছর মূলধনের পরিমাণ ছিল 10,000 টাকা, তার উপর 10% করলে হবে 1,000 টাকা। দ্বিতীয় বছর শেষে 10,000 প্লাস 1,000, মোট মূলধনের পরিমাণ হলো 11,000 টাকা। 11,000 টাকার উপর 10% করলে হবে 1,100 টাকা। দ্বিতীয় বছর শেষে তৃতীয় বছরে এসে মূলধনের পরিমাণ হচ্ছে 11,000 প্লাস 1,100, মূলধন হচ্ছে 12,100 টাকা, তার উপর 10%, সুদ ধার্য করলে সুদের পরিমাণ হবে 1,210 টাকা। অর্থাৎ 3 বছরের 3টি সুদ যদি আমরা একত্রে যোগ করি, 3 বছর শেষে সুদের পরিমাণ দাঁড়াবে 3,310 টাকা। এটি প্রতি বছরের হিসাব করে বের করা যায়, তবে প্রতি বছরের হিসাব করে বের করা কিছুটা সময় সাপেক্ষ বিষয় এবং জটিল বিষয়। তো সেটাকে আরো সহজ করে সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি চক্রবৃদ্ধি সুদ সিআই পি ইন্টু 1 + i পাওয়ার অফ n মাইনাস পি। এখানে পি মূলধন 10,000 টাকা, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট 10%, নাম্বার অফ ইয়ার হচ্ছে 3, আর মূলধনের পরিমাণটা বাদ দিতে হবে। 1 + 1i পাওয়ার অফ 3, সেটাকে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করে বের করি তাহলে মান বেরোবে 1.331। 10,000কে 1.331 গুণ করার পর 13,310 টাকা হবে। সেই 13,310 টাকা থেকে 10,000 বাদ দিলে সুদের পরিমাণ হবে 3,310 টাকা। এটি হলো চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। চক্রবৃদ্ধি সুদ-আসল পি ইন্টু 1 + i পাওয়ার অফ n, যেটা আমাদের প্রথম অংশে আমরা দেখেছিলাম, অর্থাৎ আমাদের চক্রবৃদ্ধি সুদ-আসলের পরিমাণ বের হবে 13,310 টাকা। সুদ নিয়ে একটি ইন্টারেস্টিং গল্প রয়েছে, সেটি একটু শেয়ার করি তোমাদের সাথে। দুই বন্ধু, এক বন্ধুর কাছ থেকে আরেক বন্ধু টাকা ধার চাইলো। বলল, বন্ধু তুমি আমাকে 500 টাকা ধার দাও, আমি কিছুদিন পর তোমাকে টাকা ফেরত দিব। বন্ধু কোনোভাবেই টাকা দিতে রাজি হচ্ছে না। তখন তাকে বলল যে, বন্ধু তুমি টাকাটা ধার দিলে, এই টাকাটা আমার কাছে আসলে এটা আরো বাচ্চা দিবে, পরে তোমাকে আমি বাচ্চা সহ টাকা ফেরত দিতে পারবো। তো 1 মাস পর তার টাকাটা সে নিল, নেওয়ার পর 1 মাস পর তাকে ফেরত দিল 500 টাকা, সেটা ফেরত দিল এবং সাথে 50 টাকা অতিরিক্ত ফেরত দিল। তখন তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো, এই 50 টাকা কিসের? তখন সে বলল, এই 50 টাকা হচ্ছে তুমি যে আমাকে যে টাকাটা দিয়েছিলে, বলেছিলাম না বাচ্চা দিবে, এটা বাচ্চা দিয়েছে, এখন আমি তোমাকে বাচ্চা সহ টাকাটা ফেরত দিয়ে গেলাম। এরপর কিছুদিন পর আবার সে তার বন্ধুর কাছে টাকা ধার চাওয়ার জন্য গেল এবং বলল যে, বন্ধু তুমি আমাকে এবার 1,000 টাকা ধার দাও। তখন তার বন্ধু কোনোভাবে দিতে রাজি হচ্ছিল না। তারপর বলল যে, তুমি তো আমাকে এর আগে টাকা দিয়েছিলে, আমি এবারও আবার তোমার টাকা ফেরত দিয়ে দিব। এরপর সে 1,000 টাকা নিল, নেওয়ার পর 1 মাস পর টাকা ফেরত দেওয়ার জন্য আসলো। সে তার বন্ধুকে 100 টাকা হাতে দিয়ে বলল যে, বন্ধু তোমার টাকাটা ফেরত দিলাম। সে বলল যে, 100 টাকা কেন? বলল যে, তোমার টাকাটা ডেলিভারির সময় মা টাকাটা মারা গিয়েছিল, বাচ্চাটা বেঁচে ছিল, তাই তোমাকে এই বাচ্চাটা ফেরত দিয়ে গেলাম। অর্থাৎ অনেক সময় সঠিক ব্যক্তিকে যদি এই ধার দেওয়া না হয় তাহলে কিন্তু সুদ দূরের কথা, আসলেও তুমি হারিয়ে ফেলতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য, আমরা একটু আগে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বের করলাম এবং দেখতে পেলাম সরল সুদের পরিমাণ ছিল 3,000 টাকা, আর চক্রবৃদ্ধি সুদে সেই পরিমাণটা কিন্তু আরো বেশি ছিল, অর্থাৎ 3,310 টাকা। তাহলে তোমরা বাসায় বাড়ির কাজ হিসেবে করবে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য থাকলে সেগুলো কমপক্ষে 3টি পার্থক্য তোমরা লিখবে।
অর্থের বর্তমান মূল্যের ধারণা ও বর্তমান মূল্য নির্ণয় প্রক্রিয়া। অর্থের বর্তমান মূল্যের ধারণা বলতে যা বোঝায়, ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। যেমন তুমি আজ থেকে 10 বছর পরে 10,000 টাকা পেতে চাও। যদি বার্ষিক সুদের হার 10% হয়, তাহলে আজকে তোমাকে ব্যাংকে সঞ্চয় হিসাবে কত টাকা জমা রাখতে হবে। বর্তমান মূল্য বের করার সূত্র সেটা হচ্ছে পিবি ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার অফ এন। এখানে পিবি বলতে বর্তমান মূল্য, এফবি ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, আই রেট অফ ইন্টারেস্ট সুদের হার, অ্যান্ড নাম্বার অফ ইয়ার বা মেয়াদকাল। আমরা একটি অঙ্ক দেখি। সুদের হার 15% হলে 5 বছর শেষে 1,200 টাকার বর্তমান মূল্য কত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ মূল্য 1,200 টাকা, সুদের হার 15%, সময় বা মেয়াদ n 5, বর্তমান মূল্য আমরা বের করব। বর্তমান মূল্য বের করার সূত্র হচ্ছে এফবি 1 প্লাস আই পাওয়ার অফ n। এফবি ফিউচার ভ্যালু 1,200 টাকা, 1 প্লাস আই এর মান হচ্ছে 15% অর্থাৎ 0.15, নাম্বার অফ ইয়ার n সেটা হচ্ছে 5, আমরা 5 লিখলাম। এবার 1,200কে 1.15 পাওয়ার অফ 5, এটা তোমরা ক্যালকুলেটরে যদি ব্যবহার করো তাহলে এই মানটা বের হবে, সেটা হচ্ছে 2.0114। এবার 1,200কে যদি 2.0114 দিয়ে ভাগ করা হয় তাহলে বের হবে 596.71, অর্থাৎ 596 টাকার 5 বছর পর ভবিষ্যৎ মূল্য হচ্ছে 1200 টাকা, অথবা 1200 টাকার বর্তমান মূল্য হচ্ছে 596 টাকা। অর্থের ভবিষ্যৎ মূল্যের ধারণা ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় প্রক্রিয়া। ভবিষ্যৎ মূল্য বলতে বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো ব্যাংকে অথবা অন্য কোনো সম্পদে নির্দিষ্ট হারে বিনিয়োগ করলে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পরে যে নগদ অর্থ পাওয়া যায় তাকে বোঝায়। ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলা হয়। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, জনাব শিহাব সোনালী ব্যাংকে সঞ্চয় হিসাবে শতকরা 10% হার সুদে 5,000 টাকা জমা রেখেছেন। 5 বছর শেষে কত টাকা ফেরত পাবে। ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে এফপি ইকুয়াল টু পিবি 1 প্লাস আই পাওয়ার অফ এন। এখানে আমাদের পিবি বর্তমান মূল্য, আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে সময়কাল। যদি আমরা এটাকে বের করি তাহলে দেখতে পাবো এফবি ইকুয়াল টু হচ্ছে পিবি 1 প্লাস আই পাওয়ার অফ এন। পিবির মান হচ্ছে 5,000 টাকা, 1 প্লাস আই রেট অফ ইন্টারেস্ট 10%, এবং নাম্বার অফ ইয়ার হচ্ছে 5। আমরা মানগুলো লিখলাম। 1 প্লাস 0.01 পাওয়ার অফ 5 ক্যালকুলেটর ব্যবহার করলে মান যেটা বের হবে সেটা হচ্ছে 1.6105। এবার 5,000কে 1.661 দিয়ে যদি গুণ করা হয় তাহলে যে মানটা বের হবে সেটা হচ্ছে 8,052.55 টাকা। এই ছিল আমাদের আজকের সেশনের মূল বিষয়। এবার আমাদের গল্প, যুবক যে গল্প বলেছিল, আমরা যে শুরু থেকে একটি গল্প বলেছিলাম অর্থনীতিবিদ এবং যুবকের মধ্যে, তো এবার এই গল্প দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। যুবকের যে প্রথম যুক্তি ছিল সেটা হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চিত। এবার অর্থনীতিবিদ যুবককে বলল, তুমি প্রথম যে যুক্তি দেখিয়েছিলে ভবিষ্যৎ অনিশ্চিত, তুমি নিশ্চিত না তোমার এই সুন্দরী সহকর্মীকে বিয়ে করার পর তুমি সুখী হতে পারবে কি পারবে না। দ্বিতীয় যে যুক্তিটি ছিল সেটা হচ্ছে ভবিষ্যৎ সর্বদা পরিবর্তনশীল। তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ বা তোমার এই সুন্দরী সহকর্মী তোমার এই বর্তমান অবস্থানকে দেখে সে তোমাকে বিয়ে করতে চাচ্ছে। যদি তোমার এই অবস্থার পরিবর্তন হয়ে যায় বা আরো খারাপ হয়ে যায় তাহলে তোমার এই সুন্দরী সহকর্মী তোমার পাশে নাও থাকতে পারে। কিন্তু তুমি যাকে বিয়ে করেছো
সে ছিল তোমার ক্লাসমেট, সে তোমাকে এই বর্তমান অবস্থান দেখে সে তোমাকে বিয়ে করেনি। তোমার অবস্থান যতই খারাপ হোক না কেন, সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না। নাম্বার অর্থের সময় মূল্য, কারণ অর্থাৎ সময়ের সাথে সাথে মূল্যের পরিবর্তন হয়। ঠিক তেমনি ভাবে তুমি এই বর্তমান যে সুখে আছো, অলিক সুখের আশায় বর্তমান সুখটাকে বিসর্জন দেওয়া মোটেই ঠিক হবে না। তো যুবক তার এই ভুল বুঝতে পারল এবং সে সিদ্ধান্ত নিল যে বর্তমান যে সুখ আছে, অলিক সুখের আশায় বর্তমান সুখকে বিসর্জন সে দিবে না। তাই সে সিদ্ধান্ত নিল এবং সে তার পুনরায় তার বাসায় ফিরে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য বুঝতে পারো, তাহলে বাস্তব জীবনেও কিছু কিছু সমস্যার সমাধান করতে পারবে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে ভালো একটি ক্লাস উপহার দেওয়ার আশায় আজকের মতো শেষ করছি। স্টে হোম, স্টে সেফ। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই।